গুড মর্নিং ছাত্রছাত্রীরা, আমরা এর আগের দিন আলোক বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার শুরু করেছি। আজকে প্রতিফলনের দ্বিতীয় অংশে আসছি। আমরা আগের দিনে যেগুলো আমরা পূর্বে জানতাম, বিভিন্ন ক্লাসে আমরা শিখেছি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে কিন্তু আমাদের নতুন জিনিস, যদিও এই জিনিসের কিছুটা অংশ আমরা ক্লাস 10-এ শিখেছি, তবে এবার এটা ডিটেলস শিখব। এবার যে বিষয়টা হচ্ছে অবশ্যই গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ জিনিসটা কি? এর আগে কিন্তু আমরা যে দর্পণ নিয়ে আলোচনা করেছি সেটা ছিল সমতল দর্পণ। তা গোলীয় দর্পণ অবশ্যই একটা গোলকের অংশ। তাহলে এই ধরো একটা গোলক, এই গোলক এর একটা অংশ কেটে নিলাম, তাহলে এই পেলাম। এই অংশটার একদিকে ধরো অ্যামালগামের প্রলেপ দিয়ে দিলাম, তাহলে এটা একটা দর্পণ হয়ে গেল, অবশ্যই একটা গোলীয় দর্পণ। এবার এই দর্পণের প্রতিফলক তলটা অবশ্যই বাঁ দিকে নয়, ডান দিকে, কারণ বাঁ দিকে অ্যামালগামের প্রলেপ দেওয়া আছে, প্রতিফলক তলটা হচ্ছে ডান দিকে। তো ডান দিক থেকে দেখলে দেখছি প্রতিফলক তলের মিডল পয়েন্টটা নিচু, তো সেই কারণে এটা হচ্ছে অবতল দর্পণ। যদি আমি আর একটা স্লাইস নিয়ে এই ভিতর দিকটা অ্যামালগামের প্রলেপ দিয়ে দিই, তাহলে প্রতিফলক তলটা এক্ষেত্রেও ডান দিকে, এবং ডান দিক থেকে দেখলে দেখছি প্রতিফলক তলের মিডল পয়েন্টটা উঁচু, তাহলে এটা উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণ দু রকমের হতে পারে, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তো বিষয় যেটা হচ্ছে সেটা, এবার এই দর্পণ সম্বন্ধীয় কিছু জিনিস, কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে। প্রথমেই আসি মেরু। তার আগে বলি, দর্পণটা আমরা তো স্লাইস করছি, তাহলে সামনে থেকে দেখলে কেমন লাগবে স্লাইসটা? অবশ্যই এরকম বৃত্তাকার, মাঝখানটা উঁচু যদি উত্তল দর্পণ হয়, নিচু অবতল দর্পণ হলে মাঝখানটা নিচু। তো এই সামনে থেকে দেখতে এরকম লাগবে। আর এটা আমরা যেটা দেখছি সেটা পাশ থেকে দেখছি, অবতল দর্পণ হলে এরকম লাগবে, মাঝখানটা নিচু, উত্তল দর্পণ হলে এরকম লাগবে, মাঝখানটা উঁচু। তা এই গেল বিষয়, দেখতে কেমন লাগবে। এবার চলে আসি মেরু। মেরুটা হচ্ছে এই যে প্রতিফলক তল এর মিডল পয়েন্ট, মানে এটাকে আমরা মেরু বলতে পারি। তাহলে এইভাবে যদি ভাবি, সামনাসামনি দেখে যদি ভাবি, তাহলে মেরু কোনটা? একদম এই মিডল পয়েন্টটা মেরু, মানে বৃত্তের কেন্দ্রটা ভাবতে পারি। এক্ষেত্রেও একই বিষয়, উত্তল হোক অবতল দর্পণ হোক, মেরু বিষয়টা এক, মিডল পয়েন্টটাই হচ্ছে আমাদের মেরু। তারপরে চলে আসি বক্রতা কেন্দ্র। দেখো এই দর্পণগুলো যে গোলকটার অংশ, সেই গোলকটা হচ্ছে এটা, তার যে কেন্দ্র সেটাই হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাই হচ্ছে বক্রতা কেন্দ্র। এইবার দর্পণের প্রধান অক্ষটা কি? এই বক্রতা কেন্দ্র আর মেরু যোগ করে দিলাম, যোগ করে দিয়ে বাড়িয়ে দিলাম দুই দিকে, যে রেখাটা পেলাম সেটাই কিন্তু প্রধান অক্ষ। এক্ষেত্রেও তাই, আলাদা করে কিছু বলছি না। এরপরে চলে আসি বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি? এই বক্রতা কেন্দ্র আর এই মেরু, এদের মাঝে যে দূরত্ব, মানে এইটুকুনটাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ, স্মল লেটার আর দিয়ে প্রকাশ করা হয়। এরপরে চলে আসি উন্মেষ। উন্মেষটা কি? যদি এরকম দর্পণটা এরকম বৃত্তাকার হয়, আমি এরকম করে বিভিন্ন অংশ কেটে নিলেও, হয়তো এটুকু অংশ কেটে বাদ দিয়ে দিলাম, তাও কিন্তু অদ্ভুত একটা আকৃতি হলেও এটাও কিন্তু সেই অবতল দর্পণই হবে। তো সাধারণত যদি আমরা দর্পণগুলোকে যে আকারে পাই সেটা বৃত্তাকার, তো সেক্ষেত্রে দুটো বিপরীত প্রান্তবিন্দু, তার মানে এটা যোগ করলে যে রেখাটা পাচ্ছি তার দৈর্ঘ্যটাই হচ্ছে উন্মেষ। তো অন্যভাবে বলতে পারি, এই দর্পণটার ব্যাসার্ধটাই আসলে উন্মেষ। তবে বই লেখা আছে দুটো প্রান্তবিন্দুর সংযোজী রেখা, বিপরীত প্রান্তবিন্দু, সেটাকে আমরা, সেই রেখাটার দৈর্ঘ্যটাই হচ্ছে দর্পণের উন্মেষ। তাহলে রেখাটা যত বড় হবে দর্পণের উন্মেষ তত বড়, বুঝতেই পারছো। আর কৌণিক উন্মেষ ব্যাপারটা কি? এই যেমন এই দর্পণের উন্মেষ কতখানি, এখান থেকে শুরু হয় দর্পণটা এখানে শেষ, তার মানে এইটা হচ্ছে দর্পণটা উন্মেষ, এইটুকুন হচ্ছে উন্মেষ, আমি লাল কালার করলাম। আর কৌণিক উন্মেষটা কি? এই যে দুটো বিন্দু নিয়ে ভেবেছি আমরা উন্মেষ বার করার সময়, সেই দুটো বিন্দু থেকে, মানে দুটো বিপরীত প্রান্তবিন্দু থেকে বক্রতা কেন্দ্র যোগ করো। তাহলে বক্রতা কেন্দ্র যোগ করলাম বিপরীত প্রান্তবিন্দু থেকে, যে কোণটা পেলাম এই কোণটাই হচ্ছে কৌণিক উন্মেষ। তাহলে কৌণিক উন্মেষ আশা করি বোঝা গেল। এইবার একটা দর্পণ ক্ষুদ্র উন্মেষের দর্পণ কখন বলবো? যখন এই কৌণিক উন্মেষের যে অ্যাঙ্গেলটা সেটা 10 ডিগ্রি তার কম হবে, তখন সেটাকে আমরা ক্ষুদ্র উন্মেষের দর্পণ। তাহলে বুঝতে পারলাম ক্ষুদ্র উন্মেষের দর্পণের ক্ষেত্রে উন্মেষ কোণটা বা কৌণিক উন্মেষটা অবশ্যই 10 ডিগ্রির কম হতে হবে। আচ্ছা, তাহলে উন্মেষ হয়ে গেল, ক্ষুদ্র উন্মেষ। এবার আসছি উপাক্ষীয় আর প্রান্তিক রশ্মি, ব্যাপারটা কেমন? এবার দর্পণে অবশ্যই রশ্মি ফেলবো এবং তার প্রতিবিম্ব কীভাবে তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আমাদের আলোচনার পরে।
তো এই ধরো দর্পণ, আমি একটা দর্পণ আঁকলাম, এই দিকটাই প্রলেপ আছে, তাহলে এদিকে এরকম দাগ দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারলাম এটা কোন দর্পণ, অবতল দর্পণ। তা এই দর্পণের এটা হচ্ছে ধরো প্রধান অক্ষ, তার যে রশ্মিগুলো প্রধান অক্ষের কাছ দিয়ে দর্পণের উপর এসে পড়েছে, বা প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণ সমান্তরালে আসবে তার কোনো মানে নেই, ক্ষুদ্র কোণ করে দর্পণের উপর এসে পড়েছে, সেই রশ্মিগুলোকে আমরা বলি উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রেজ। আর যে রশ্মিগুলো প্রধান অক্ষ থেকে অনেক দূরে দর্পণের উপরে এসে পড়েছে বা বেশি কোণ করে দর্পণের উপরে এসে পড়েছে, আমি এখানে সমান্তরাল রশ্মি আঁকছি, যদি বেঁকে রশ্মি আসতো তাহলে কোণের ব্যাপার চলে আসতো, বেশি কোণ কম কোণ, তাহলে যেগুলো প্রধান অক্ষ থেকে অনেক দূরে এসে দর্পণের উপর পড়েছে সেগুলোকে আমরা বলি, দেখো মার্জিন বরাবর এসে পড়েছে, তাহলে মার্জিনাল রেজ। তাহলে প্যারাক্সিয়াল রেজ বা উপাক্ষীয় রশ্মি, আর মার্জিনাল রেজ হচ্ছে প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী রশ্মি। তো আশা করি কাদের প্যারাক্সিয়াল কাদের মার্জিনাল বলবো তোমরা আন্দাজ করতে পেরেছো। তো এই রশ্মির এই শ্রেণীবিভাগের খুব প্রয়োজন আছে, প্রয়োজনটা কি একটু পরে আমরা বুঝতে পারি। এরপরে আসি মুখ্য ফোকাস। মুখ্য ফোকাসটা কি একটু বুঝে নিই। তাহলে এই ধরো অবতল দর্পণ, প্রধান অক্ষ, প্রধান অক্ষের সাথে সমান্তরালে কিছু রশ্মি দর্পণের উপরে এসে পড়লে কী হবে, যদি অবতল দর্পণ হয় তাহলে রশ্মিগুলো বাঁকবে, বেঁকে প্রধান অক্ষের উপরেই একটা বিন্দুতে মিলিত হবে। যে বিন্দুটাই মিলিত হচ্ছে সেই বিন্দুটাই হচ্ছে দর্পণের মুখ্য ফোকাস, ক্যাপিটাল এফ দিয়ে সূচিত করছি। আর এই মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বটাকে আমরা বলি ফোকাস দূরত্ব, স্মল এফ দিয়ে সূচিত করা হয়। তো এই গেল অবতল দর্পণের ক্ষেত্রে। যদি উত্তল দর্পণ হয় তাহলে কি হবে, যদি এরকম হয় এই প্রধান অক্ষ, সেক্ষেত্রেও সমান্তরাল রশ্মি পাঠানো হলো প্রধান অক্ষের, কী হবে এক্ষেত্রে বাঁকবে কিন্তু অপসারী রশ্মিতে পরিণত হবে। আগের বার কি বেঁকে অভিসারী রশ্মিতে পরিণত হয়েছিল, বেঁকে গিয়ে মিলিত হয়েছিল মানে অভিসারী রশ্মিতে পরিণত হয়েছিল, আর এখানে বেঁকে গিয়ে উল্টো দিকে বাঁকবে, অপসারী রশ্মিতে পরিণত হবে। এবং মনে হবে দর্পণের উপর, দর্পণের প্রধান অক্ষের উপর মানে পিছনে অবস্থিত একটা বিন্দু থেকে আসছে বলে। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি, আমি একটু লাল কালার করে দিচ্ছি, তাহলে প্রতিফলিত রশ্মি এইগুলো, প্রতিফলিত রশ্মি এইগুলো, তাহলে এই প্রতিফলিত রশ্মি কখনোই মিলবে না, অপসারী রশ্মি দেখতে পাচ্ছ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তো চোখ থাকলে চোখের কি মনে হবে, এই রশ্মিগুলো কোত্থেকে আসছে, এই রশ্মিগুলো আসছে দর্পণের প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে, যেটা তখন পিছনে অবস্থিত। এই বিন্দুটা হচ্ছে মুখ্য ফোকাস, অবশ্যই উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে একই কথা, সমান্তরাল রশ্মি ফেলছি, দর্পণের উপর আপতিত হচ্ছে, প্রতিফলিত হওয়ার পরে অবতল দর্পণ হলে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে, আর উত্তল দর্পণ হলে প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হবে। তো এই বিন্দুটাই হচ্ছে দর্পণের মুখ্য ফোকাস। আশা করি মুখ্য ফোকাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এই উত্তল দর্পণের ক্ষেত্রে এই দূরত্বটা ফোকাস দূরত্ব বুঝতেই পারছো। এরপরে চলে আসি গৌণ ফোকাস। তা গৌণ ফোকাসটা কি, দেখো রশ্মিগুলো এখানে সমান্তরালে ফেলেছিলাম, কিন্তু যদি সমান্তরালে না ফেলে আমি যদি এটা অ্যাঙ্গেলে ফেলি তখন কি হবে, তখনও মিলিত হবে কিন্তু প্রধান অক্ষের উপর মিলিত হবে না, মিলিত হবে প্রধান অক্ষের আশেপাশে, উপরে নিচে কোনো বিন্দুতে বা এই পাশে পাশে কোনো বিন্দুতে। একটা কথা মাথায় রাখবে, যে রশ্মিটাকে দর্পণের মেরুতে প্রধান অক্ষের সঙ্গে যে কোণে ফেলেছ সেই একই অ্যাঙ্গেলে কিন্তু প্রতিফলিত হবে। এই অ্যাঙ্গেলটা সমান রাখবে, কারণ দেখো দর্পণের এটা মেরুতে প্রধান অক্ষ মানে এই রেখাটা কোত্থেকে টেনেছি, বক্রতা কেন্দ্র থেকে। তাহলে বক্রতা কেন্দ্র থেকে দর্পণের উপর আঁকা, দর্পণের মেরুতে আঁকা রেখাটাই হচ্ছে প্রধান অক্ষ। এবার বক্রতা কেন্দ্র থেকে আঁকা মানে সেটা ব্যাস বরাবর গিয়েছে, তার মানে দর্পণের উপর সেটা কী হবে, লম্ব হবে। তাহলে এই বিন্দুতে প্রধান অক্ষটা কিন্তু দর্পণের উপর লম্ব। এখানে যদি দর্পণের স্পর্শকটা নিই তাহলে স্পর্শকের সাথে প্রধান অক্ষের অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। তার মানে এই বিন্দুতে প্রধান অক্ষটা অভিলম্ব হিসেবে কাজ করছে, এবং অভিলম্বের সাথে যে কোণটা করে আপতিত রশ্মি, এটা আপতন কোণ। আর আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। তো সেই জন্য ছবি আঁকার নিয়ম হচ্ছে প্রধান অক্ষের উপর রশ্মিটা যে কোণে এসে পড়বে সেই কোণেই প্রতিফলিত হবে। তা অন্য রশ্মিগুলো প্রধান অক্ষের উপর এসে পড়েনি, শুধু এই রশ্মিটা এসে পড়েছে, তাহলে তার অ্যাঙ্গেলটা সমান করে তাকে প্রতিফলিত করাবো। তারপরে যেখানে গৌণ ফোকাস খুঁজতে গেলে যেখানে মুখ্য ফোকাস, সেই বরাবরই একটা লম্ব মতো ভেবে রশ্মিটার উপর একটা বিন্দু পুট করে দিয়ে অন্য রশ্মিগুলোকে সেই বিন্দু দিয়ে পাঠিয়ে দাও, তাহলে আঁকাটা সঠিক হবে। তাহলে আমি বুঝতে পারলাম এই বিন্দুটা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে রশ্মি যদি প্রধান অক্ষের সাথে কোণ করে এসে পড়ে তাহলে সমান্তরাল রশ্মি অবশ্যই, তাহলে প্রতিফলিত হওয়ার পরে মিলিত অবশ্যই হবে, কিন্তু প্রধান অক্ষের উপরে মিলিত হবে না,
মুখ্য ফোকাসের আশেপাশে কোনো বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটাকে আমরা বলি গৌণ ফোকাস। তাহলে বুঝতেই পারছো মুখ্য ফোকাসের সংখ্যা কটা? একটা। আর গৌণ ফোকাসের সংখ্যা কটা? অসংখ্য। বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন গৌণ ফোকাস পাবো। এবার আসি ফোকাস তল। ফোকাস তল হচ্ছে একটা তল, যে তলটা অবশ্যই এই প্রধান অক্ষের সঙ্গে লম্ব। এবার সেই তলে কারা থাকে? এই গৌণ ফোকাস, মুখ্য ফোকাস সবাই সেই তলে অবস্থান করে। তাহলে গৌণ ফোকাস এবং মুখ্য ফোকাসগুলো যে তলে অবস্থান করে, সেই গৌণ ফোকাসগুলো এবং মুখ্য ফোকাস যে তলে অবস্থান করে সেই তলটাকে আমরা কী বলি? ফোকাস তল। তো ফোকাস তল অবশ্যই প্রধান অক্ষের ওপর লম্ব হবে। তাহলে আশা করি ফোকাস তল নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে গৌণ ফোকাস হয়ে গেল, ফোকাস তল হয়ে গেল। এইবার আমরা চলে আসবো এই মুখ্য ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কে। এটা আমরা ক্লাস 10-এও শিখেছিলাম। এবার চলে আসি এফ ও আর এর মধ্যে সম্পর্কে। আমি পাশাপাশি উত্তল আর অবতল দর্পণ, দুটো দর্পণের ছবি আঁকছি। বাঁ দিকে আঁকলাম অবতল দর্পণ, আর ডান সাইডে আমি আঁকছি উত্তল দর্পণ। তো ধরে নিচ্ছি এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ক্যাপিটাল আর দিলাম, ডিস্টেন্সটা অবশ্যই স্মল আর। তো এর ক্ষেত্রে এদিকে বক্রতা ব্যাসার্ধ হবে, ক্যাপিটাল আর নাম দিচ্ছি। আচ্ছা, বক্রতা কিন্তু নামটা সি দিয়ে দিচ্ছি, সি দিয়ে এই বইয়ে প্রকাশ করা হয়। আর মোটামুটি মেরুটা তো বুঝতেই পারছি এখানে হবে ও। দুটো ছবি ক্ষেত্রে আমি পাশাপাশি আলাদা ছবি আঁকছি, একই নাম দিয়ে দিচ্ছি, তাহলে একবারে বলে দিলে চলবে। আর মোটামুটি আগে থেকেই বলে রাখি, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে ফোকাস দূরত্ব। তো মাঝামাঝি আমি ফোকাস দেখাচ্ছি, ক্যাপিটাল এফটা মাঝামাঝি দিচ্ছি। তো দেখো বিষয় হচ্ছে, এবার আমি রশ্মি পাঠাবো একটা সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সাথে। তাহলে এই আমি রশ্মি পাঠালাম, এখানেও তেমনি প্রধান অক্ষের সাথে সমান্তরালে একটা রশ্মি আমি পাঠালাম। রশ্মিটা প্রতিফলিত হওয়ার পরে যাবে কোন দিকে? যেহেতু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে, তাহলে যাবে কিন্তু ফোকাস দিয়ে। তাহলে রশ্মিটা এই বরাবর গেল। এক্ষেত্রে রশ্মিটা ফোকাস দিয়ে যাবে না, ফোকাস বরাবর প্রতিফলিত হবে। তাহলে এই বরাবর প্রতিফলিত হবে। তো যে বিন্দুতে পড়লো এসে, সেই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি এম। এইবার বক্রতা কেন্দ্রের সঙ্গে মানে সি এর সঙ্গে আমি এম যোগ করে দিলাম। তাহলে সি এম যোগ করছি, এখানে যোগ করে একটু বাড়িয়েও দিলাম। দেখো এই সি থেকে যে এম যোগ করলাম, এই যে দর্পণ মানে সেই যে গোলকের অংশ, সেই গোলকের একটা অংশ। আর সিটা বক্রতা কেন্দ্রটা সেই গোলকের কেন্দ্র। তাহলে সি থেকে গোলকের উপর যদি আমি একটা রেখা টানি, তাহলে সেটা কি? অবশ্যই ব্যাস বা ব্যাসার্ধ কিছু একটা হবে, ব্যাসার্ধই ধরো। তাহলে সেটা আবার দর্পণের ওই অংশে কী হবে? লম্ব হবে। একটু আগে ওই ব্যাপারটা বুঝিয়েছিলাম প্রধান অক্ষের ক্ষেত্রে। তাহলে লম্ব যদি হয়, তাহলে এই যে এম সিটা দর্পণের উপর লম্ব এম বিন্দুতে, তাহলে এটা যদি আপতন কোণ হয় আর এটা যদি প্রতিফলন কোণ হয়, তাহলে সেই কোণগুলো কী হবে? সমান হবে। তাহলে এই কোণটা যদি আয় হয়, এই কোণটা আয় হবে। একই কারণে এখানে এই কোণটা আয় হলে এই কোণটা আয় হবে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। তারপরে দেখো রশ্মিটা আর এই প্রধান অক্ষটা সমান্তরাল, এটা ভেদক। তাহলে এই কোণটা আয় হলে এই কোণটাও আয় হবে। এখানে দেখতে পাচ্ছি সমান্তরাল ভেদক, তাহলে এই কোণটা আয় হলে অনুরূপ কোণ এটাও আয় হবে। আর এটা আই কোণ, এটা তাহলে বিপ্রতীপ কোণ আয় হলো। তাহলে এইভাবে আমি সব কোণগুলো আঁকিয়ে নিলাম। এবার দেখো আমরা এই যে ত্রিভুজটার নাম লিখে দিচ্ছি, ত্রিভুজ এম এফ সি। উভয় ক্ষেত্রে এই ত্রিভুজটা পেয়ে গেছি, এম এফ সি। দেখো এই ত্রিভুজটা দেখো দুটো কোণ সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, সহজ কথা। এবং কোণ দুটো দেখে বুঝতে পারছি এই এম এফ বাহু আর এফ সি বাহু, এই বাহু দুটো সমান হবে। উভয় ছবির ক্ষেত্রে এটা একই নাম দেওয়া আছে। তো এম এফ বাহু আর এফ সি বাহুটা সমান হবে, যেহেতু কোণ দুটো সমান সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সেই কারণে এই বাহু দুটো সমান হলো। এইবার এখানে আমরা কিন্তু ক্ষুদ্র উন্মেষের দর্পণ নিয়ে কাজ করছি, এটা মাথায় রাখতে হবে। উন্মেষ কোণ 10 ডিগ্রি কম। সেক্ষেত্রে হচ্ছে কি, এম বিন্দুটা কিন্তু ও বিন্দুর মানে মেরুর খুব কাছে আছে। তাহলে এম যদি ও এর খুব কাছে থাকে, তাহলে এই যে এম এফ সমান আমরা কি বলতে পারি? অবশ্যই ও এফ বলতে পারি, যেহেতু এম বিন্দু আর ও বিন্দু খুব কাছে আছে। তাহলে এম এফ সমান আমরা ও এফ লিখতে পাচ্ছি। আবার দেখো ওই আচ্ছা, এম এফ সমান যে ও এফ আমরা লিখে দিলাম, এম এফ আর এফ সি সমান, তাহলে ও এফ আর এফ সি সমান, তাহলে ও এফ সমান এফ সি লিখতে পাচ্ছি। একটু আগে এম এফ সমান এফ সি ছিল, তাহলে এখন এম এফ আর ও এফ যেহেতু সমান, ক্ষুদ্র উন্মেষের দর্পণ বলে এটা বলতে পারছি, তাহলে ও এফ সমান এফ সি বলতে পারছি। তাহলে ও এফ সমান যদি এফ সি হয়, তার মানে ও এফটা ও সি এর অর্ধেক। ও এফ সমান যদি এফ সি হয়,
ছবিতে দেখো ওএফ সমান যদি এফসি হয় তাহলে আমি কি বলতে পারি, ওএফটা ওসি, ওসি মানে তো ওএফ আর এফসির যোগফল, তাহলে তার অর্ধেক হবে। তাহলে ওএফ সমান হাফ অফ ওসি, আর ওএফ মানেই তো ফোকাস দূরত্ব, আর ওসি মানে কি বক্রতা ব্যাসার্ধ, তাহলে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেল। তাহলে এইভাবে প্রমাণ করবে, ছবি আঁকাতে হবে, একটু বর্ণনা দিতে হবে, কোন দিক দিয়ে রশ্মি এসছে, কোন দিক দিয়ে গেল, কোন কোনগুলোকে সমান করলাম, কেন করলাম, সেগুলো বলে দিতে হবে। বলে দেওয়ার পরে এই সহজ প্রমাণটা করে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। এটা তোমরা কিন্তু ক্লাস 10-এ শিখেছো। এরপরে আমাদের যে বিষয় সেটা হচ্ছে প্রতিবিম্ব অঙ্কন এবং প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন সেটা বোঝা। দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে আমি বস্তুকে রাখবো এবং তার ফলে প্রতিবিম্বটা কোথায় হবে, কোন দিকে হবে সেটা একটু বুঝে নেব। আকারটা কেমন হবে, সৎ হবে না অসৎ হবে সেইগুলো। তো প্রথমে অবতল দর্পণ দিয়ে শুরু করছি। তাহলে এই ধরো অবতল দর্পণ, এই হচ্ছে প্রধান অক্ষ। দেখো কটা বিন্দু আছে, একটা এটা হচ্ছে তোমার মেরু ও, এখানে ধরো বক্রতা কেন্দ্র সি, আর মাঝামাঝি জায়গায় ফোকাস এফ আঁকলাম। তো তিনটে বিন্দু আমি পুট করছি ছবিতে। এই তিনটে বিন্দু সাপেক্ষে বস্তুকে বিভিন্ন অবস্থানে বসাবো। অবস্থানগুলো কি, অসীম মানে বহুদূর দর্পণ থেকে বসাতে পারি, ফোকাস দূরত্বের বাইরে অসীম আর ফোকাস দূরত্ব, এই বক্রতা কেন্দ্রের বাইরে মানে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝামাঝি এলাকায়, মানে এইসব জায়গায়। তারপরে বক্রতা কেন্দ্রেই বসাবো, তারপরে আমি বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে বসাবো, তারপরে আমি ফোকাসে বসাবো, তারপরে আমি ফোকাস আর মেরুর মাঝখানে বসাবো। এই সব বিভিন্ন অবস্থানে বসাবো এবং কোথায় প্রতিবিম্ব তৈরি হয় সেটা দেখবো। তাই প্রথমে অসীম, তাহলে অসীম থেকে যদি রশ্মি আসে তাহলে সেই রশ্মিটা কিন্তু সমান্তরাল রশ্মি হবে। তাহলে এই আমি অসীম থেকে রশ্মি পাঠালাম এবং সমান্তরাল রশ্মি পাঠালাম। একটু অ্যাঙ্গেল করে পাঠাবা, তাহলে আমার আঁকাটা ভালো হবে। একটু আগেই তোমাদের বুঝিয়েছি, এই জায়গাটায় এই কোণটা কিন্তু আপতন কোণ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে নতুন করে বলবো না, অলরেডি বুঝিয়েছি। তাহলে এই ছবিটা দেখে আমি সেখানেই সমান কোণ করে রশ্মিটাকে প্রতিফলিত করে দেবো, এই কোণ দুটো সমান করব। এর মাথায় রাখবে, অসীমে যদি বস্তু থাকে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়, এটা আমি আগেই বলে রাখলাম। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে। তাহলে এই বরাবর একটা প্রতিবিম্ব আঁকিয়ে রাখলাম, অন্য রশ্মিগুলোর সঙ্গে, অন্য রশ্মিগুলো থেকে সঙ্গে সেই মাথাটা যোগ করে দিলাম। তাহলে কিন্তু অনেক সহজে আমরা আঁকতে পারলাম। তাহলে এইভাবে যদি বস্তু অসীমে থাকে সমান্তরাল রশ্মি পাঠিয়ে একটা রশ্মিকে অবশ্যই মেরুতে ফেলবো, যাতে অ্যাঙ্গেলটা সমান করে আমি দেখাতে পারি, দিয়ে প্রতিফলিত করিয়ে দেবো এবং সেইখানেই আমি ফোকাস থেকে প্রতিবিম্বটাকে আঁকিয়ে দেবো। এক্ষেত্রে প্রতিবিম্ব কী হবে, বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। বস্তুর উপর থেকে রশ্মি এসছে মানে বস্তুর মাথাটা উপরে ছিল ভেবে নিতে পারি, আর প্রতিবিম্বের মাথাটা নিচে। তাহলে অবশিষ্ট প্রতিবিম্ব এবং সৎ প্রতিবিম্ব আকারে ছোট। কোথায় উৎপন্ন হচ্ছে, ফোকাসে উৎপন্ন হচ্ছে। আশা করি ছবিটা বুঝতে পেরেছো। এরপরে চলে আসবো ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে যদি থাকে, আমি আর দর্পণ অবতল দর্পণ ধরে নিচ্ছি, আর ওসব দাগ ফাগ দিচ্ছি না, শর্টে আঁকবো। ও এফ ডবলে সি, তার মানে এবার বস্তু আমার এখানে আছে। তাহলে নিয়ম হচ্ছে, যেসব নিয়মগুলো ফলো করবো, একটা রশ্মিকে সমান্তরালে ফেলবো প্রধান অক্ষের সাথে দর্পণের উপর, তাহলে সে কিন্তু ফোকাস প্রতিফলিত হওয়ার পরে ফোকাস দিয়ে যাবে। আর একটা রশ্মিকে যদি ফোকাস দিয়ে পাঠাই, প্রতিফলিত হওয়ার পরে সমান্তরালে যাবে। অথবা আর একটা কাজ করতে পারি, যদি আলোক কেন্দ্র দিয়ে পাঠাই, আলোক কেন্দ্র দিয়ে পাঠালে প্রতিফলিত হওয়ার পরে সেই বরাবরই ফেরত আসবে। কারণ আলোক কেন্দ্র দিয়ে যাওয়া মানে ব্যাস বরাবর যাওয়া, অর্থাৎ দর্পণের উপর লম্বা পতন হচ্ছে, লম্বা পতন হলে সেই বরাবরই ফেরত আসে, তোমরা জানো। তাহলে এই যে দুটো রশ্মি ফেরত আসলো, তারা কোত্থেকে আসছে বলে মনে হবে, এখান থেকে। তাহলে এখানে একটা প্রতিবিম্ব পাওয়া যাবে। দেখতে পাচ্ছ আকারে ওর থেকে ছোটো, কোথায় উৎপন্ন হচ্ছে, ফোকাসের বক্রতা কেন্দ্রের মাঝখানে। তাহলে দেখো, বস্তু যখন অসীমে ছিল, প্রতিবিম্ব যখন তখন ফোকাসে উৎপন্ন হলো। বস্তু যত যত বক্রতা কেন্দ্রের কাছে আসছে, প্রতিবিম্ব তত ফোকাস থেকে দূরে সরে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, বক্রতা কেন্দ্রের দিকে। তাহলে এখন বস্তু অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে, প্রতিবিম্ব ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে, অবশিষ্ট আকারে ছোট, সৎ। যেহেতু রশ্মি অরিজিনালি মিলিত হয়েছে, তাহলে সৎ প্রতিবিম্ব বলতে পারি। এরপরে আমরা বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখবো। এই যে বলছিলাম, অসীম থেকে যখন আসছে বক্রতা কেন্দ্রের দিকে বস্তু, প্রতিবিম্বটা তখন ফোকাস থেকে সরতে সরতে বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছে। এবং মাথায় রাখবে, যখন বস্তুটা বক্রতা কেন্দ্রে চলে আসবে, প্রতিবিম্বটাও কিন্তু বক্রতা কেন্দ্রে চলে আসবে এবং সমান আকারের হবে। এটা আগেই বলে দিলাম, কারণ ব্যাক প্রসেসে আঁকলে আঁকাটা অনেক সঠিক হয়। তাহলে এই আমার বস্তু আর এই আমার প্রতিবিম্ব সমান আকারে আগে আঁকিয়ে নিলাম, এবং এখানেই বুঝতে পারছো বক্রতা কেন্দ্র। আমি ব্যাক প্রসেসে আঁকছি, বারবার বলছি। এমনি সঠিক যে নিয়ম একটু আগে শেখালাম, ওটা ফলো করে যদি একদম অ্যাকুরেট আঁকো, এই ছবিই পাওয়া যাবে। কিন্তু অনেক সময় সমস্যা হয়, তার জন্য আমি ফোকাসটাকে আঁকছি না, এরকমভাবে আঁকিয়ে নিচ্ছি। তাহলে একটা রশ্মি সমান্তরালে ফেলবো, সেটা ফোকাস দিয়ে গিয়ে নিশ্চয়ই প্রতিবিম্বের মাথা দিয়ে যাবে। তো আমি প্রতিবিম্বের মাথার সঙ্গে যোগ করে দিলাম, ফোকাসটাকে আঁকছি না।
তাহলে এই রশ্মি গেল, তাহলে বুঝতে পারছিলাম জায়গায় ফোকাস থাকবে। আর একটা রশ্মিকে ফোকাস দিয়ে পাঠাবো, ফোকাস দিয়ে পাঠালে কি হয়, প্রতিফলনের পরে সমান্তরাল রশ্মি রূপে নির্গত হয়। তাহলে বুঝতেই পারছি সমান্তরাল রশ্মি রূপে নির্গত হবে। মোটামুটি একটু স্কেলটা একটু হয়তো সামান্য একটু বাঁকাতে হলো, দেখে চোখে দেখে সমান্তরালই মনে হবে। তো এইভাবে আঁকলে পারে কি হয়, আঁকাটা অনেক সহজ হয় এবং বুঝতেই পারছো এটা হচ্ছে আমার ফোকাস আর এটা হচ্ছে মেরু। তো এইভাবে আঁকিয়ে দেবে। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব অবশিষ্ট সদ আকারে কিন্তু সমান এবং কোথায় উৎপন্ন হচ্ছে, বক্রতা কেন্দ্রে উৎপন্ন হচ্ছে, মাথায় রাখতে হবে। এরপরে বস্তুকে বক্রতা কেন্দ্র আর ফোকাসে রাখবো, বক্রতা কেন্দ্র আর ফোকাসের ভিতরে রাখবো বস্তুকে। তাহলে এই ধরো বস্তু, আগের মতো একটা রশ্মিকে আমি সমান্তরালে পাঠালাম, কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে। আর একটা রশ্মিকে বক্রতা কেন্দ্র বরাবর পাঠাই, হয় ফোকাস দিয়ে পাঠাবো সমান্তরালে বের করবো, অথবা বক্রতা কেন্দ্র বরাবর পাঠাই। তাহলে প্রতিফলনের পরে কী হবে, সেই বরাবরই ফেরত আসবে। তাহলে কোথায় মিলিত হলো দেখতে পাচ্ছ এখানে। তাহলে এখানে তৈরি হলো প্রতিবিম্ব। দেখতে পাচ্ছ প্রতিবিম্ব বস্তু থেকে আকারে বড়, বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে তৈরি হবে অবশিষ্ট সদ। তাহলে কি বুঝলাম এতক্ষণে, বস্তু অসীমে, প্রতিবিম্ব ফোকাসে, বস্তু অসীম থেকে বক্রতা কেন্দ্র থেকে এগিয়ে আসছে, প্রতিবিম্ব ফোকাস থেকে বক্রতা কেন্দ্রের দিকে এগিয়ে আসছে, বস্তু বক্রতা কেন্দ্রে, প্রতিবিম্বও বক্রতা কেন্দ্রে, বস্তু এবার বক্রতা কেন্দ্রের ফোকাসের মাঝে চলে আসলো, প্রতিবিম্ব এবার বক্রতা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে গেল, মানে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে চলে গেল। তাহলে বস্তু আসছে আমার দিকে আর প্রতিবিম্ব আমার থেকে দূরে যাচ্ছে, তাই না? কোথায় ওদের কোথায় ওরা মিলিত হলো, যখন বস্তু বক্রতা কেন্দ্রে ছিল তখন ওরা মিলিত হলো। এবার নেক্সট ছবি, বস্তুকে আমরা ফোকাসে রাখবো। মাথায় রাখবে যে প্রতিবিম্বকে, বস্তুকে এক জায়গায় রেখেছি, প্রতিবিম্ব এক জায়গায় তৈরি হয়েছে। এবার প্রতিবিম্ব যেখানে তৈরি হয়েছে সেখানে যদি বস্তুকে রাখি, তাহলে কিন্তু বস্তু আগে যেখানে ছিল সেখানে প্রতিবিম্ব তৈরি হবে, মানে একে অপরের স্থান বিনিময় করবে। তাহলে বস্তুকে যদি আমি ফোকাসে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? দেখো, বস্তু যখন অসীমে ছিল প্রতিবিম্ব ফোকাসে হয়েছিল, তাহলে বস্তুকে যদি ফোকাসে রাখি প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। অসীমে তৈরি হওয়ার মিনিং হচ্ছে রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পরে যে রশ্মি বেরোবে সেগুলো কিন্তু সমান্তরাল রশ্মি বেরোবে। তাহলে এই একটা রশ্মি গেল। আর একটা রশ্মি বক্রতা কেন্দ্র বরাবর, দেখো ব্যাপারটা হচ্ছে কি, এই বক্রতা কেন্দ্রটা আগে আঁকবো না যদি আঁকাটাকে অ্যাকুরেট করতে চাও। আসলে আমরা তো স্কেল ফেলে একদম অরিজিনাল মাপ নিয়ে যদি আঁকি তাহলে কিন্তু এমনি সঠিক হয়ে যাবে। তো আমি বলছি মানে এই রশ্মিটা সমান্তরালে বক্রতা হয়েও গেছে, প্রায় হয়েছিল, এই জায়গাটায় বক্রতা কেন্দ্র। তার মানে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম, প্রতিফলিত হওয়ার পরে সে ফোকাস দিয়ে গেল। আর একটা রশ্মি বক্রতা কেন্দ্র বরাবর পাঠালাম, প্রতিফলিত হওয়ার পরে সে সেই বরাবরই ফেরত আসলো এবং বক্রতা কেন্দ্র দিয়ে গেল। নির্গত রশ্মি দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল, তার মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কিন্তু অসীমে তৈরি হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে একটু ব্যাক প্রসেসে আঁকতে হবে, বুঝতেই পারছো প্রসেসটা। এগুলো কয়েকবার হাতে কলমে প্র্যাকটিস করে নিও। আর যদি একদম অ্যাকুরেট আঁকো তাহলে ব্যাক প্রসেসের প্রয়োজন নেই। তবে পরীক্ষা হলে একটু ব্যাক প্রসেসটা মাথায় রাখাও দরকারি, সংক্ষেপে তাড়াতাড়ি তাড়াহুড়োর মাথায় এই ছবিটা সঠিক আঁকার জন্য। এরপরে আমরা বস্তুকে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখবো। এতক্ষণ অবধি যা প্রতিবিম্ব হয়েছে সব সৎ, কিন্তু এক্ষেত্রেও অবশিষ্ট সৎ আকারে অনেক বড় হবে প্রতিবিম্বটা, যেহেতু রশ্মি নিচের দিকে গেছে, মাথাটা নিচের দিকে হবে, অবশিষ্ট হবে। এরপরে আমরা বস্তুকে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখবো। তাহলে এই ফোকাস আর মেরুর মাঝখানে রাখবো, দেখি কি হয়। তাহলে মেরু, ফোকাস, ডবল দূরত্বে বক্রতা কেন্দ্র এখানে রাখছি। তাহলে যে রশ্মিটা গেল সমান্তরালে সে কোন দিক দিয়ে যাবে, সে ফোকাস দিয়ে যাবে। আর যে রশ্মিটাকে আমি ফোকাস বরাবর পাঠাবো সে রশ্মিটা সমান্তরালে নির্গত যাওয়ার কথা, তো ফোকাস দিয়ে তো পাঠাতে পারবো না, ফোকাস বরাবর পাঠাতে পারবো, অথবা আর একটা পাঠাতে পারি বক্রতা কেন্দ্র বরাবর। তাহলে বক্রতা কেন্দ্র বরাবর পাঠালে কি হবে, বক্রতা কেন্দ্র বরাবর পাঠালাম, সেই বরাবরই প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে ফেরত গেল। দেখো রশ্মিগুলো কিন্তু অপসারী রশ্মি, ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে। তাহলে এরা কখনোই সামনের দিকে মিলবে না, কিন্তু এরা পিছন দিকে একটা বিন্দু থেকে আসছে বলে, এখানে চোখ থাকে, চোখের কি মনে হবে এই রশ্মিগুলো পিছনে এই বিন্দু থেকে আসছে বলে, তার মানে এখানে একটা অসৎ বিম্ব তৈরি হবে বস্তুর। তাহলে অরিজিনালি মিলিত হচ্ছে না অসৎ বিম্ব, এবং সমশীর্ষ আকারে কিন্তু বস্তু থেকে বড়। তাহলে এই গেল
অবতল দর্পণের অসৎবিম্ব গঠনের রশ্মিচিত্র। তাহলে অবতল দর্পণ তখনই অসৎবিম্ব তৈরি করে যদি বস্তু ফোকাসের ভিতরে থাকে, এটা মাথায় রাখতে হবে, এবং অসৎবিম্বটা আকারে বড় হয় এবং সমশীর্ষ হয়। তো অবতল দর্পণ কমপ্লিট। এবার আসি উত্তল দর্পণে। উত্তল দর্পণে সর্বদাই সদ্বস্তুর ক্ষেত্রে অসৎবিম্ব তৈরি হয়। তো আমি একটা ছবি আঁকবো। এই উত্তল দর্পণ, ফোকাস, ডবল দূরত্বে বক্রতা কেন্দ্র, সামনে বস্তুকে বসিয়েছি। রশ্মিটা সমান্তরালে যেটা পাঠাবো সেটা কি হবে, ফোকাস বরাবর প্রতিফলিত হবে। এগুলো ডটেড লাইন দেবে, যেখানে রশ্মি যাবে না সেখানে ডটেড লাইন। আর বক্রতা কেন্দ্র বরাবর পাঠালে কি হবে, বক্রতা কেন্দ্র বরাবর পাঠালে কি হবে, সেই বরাবরই প্রতিফলিত হবে। তাহলে অপসারী রশ্মি প্রতিফলিত হলো, তাহলে চোখের মনে হবে রশ্মিগুলো কোত্থেকে এসছে, এই বিন্দু থেকে এসছে। তাহলে এখানে একটা আকারে ক্ষুদ্র অসৎবিম্বের সৃষ্টি হবে, অবশ্যই সমশীর্ষ। তাহলে দেখো এখান থেকে দর্পণকে চেনার একটা পদ্ধতি পেয়ে গেলাম, যে দর্পণের খুব কাছে বস্তুকে রাখবো। কেন কাছে কথা বলছি, যাতে বস্তুটা ফোকাস দূরত্বের ভিতরে থাকে, সেই জন্যই কাছে বলছি। যদি প্রতিবিম্বটা আকারে সমান হয় তাহলে সেটা অবশ্যই সমতল দর্পণ, কারণ সমতল দর্পণে তোমরা জানো বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হয়। যদি প্রতিবিম্বের আকার, অবশ্যই অসৎ প্রতিবিম্ব তৈরি হবে সব ক্ষেত্রেই, যদি প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে বড় হয় তাহলে সেটা অবতল দর্পণ, আর যদি প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে ছোট হয় তাহলে কিন্তু সেটা উত্তল দর্পণ। তাহলে এইভাবে কিন্তু আমরা দর্পণকে চিহ্নিত করতে পারি। তাহলে দর্পণের সব রশ্মিচিত্রগুলো আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। এগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, না হলে কিন্তু পরীক্ষা হলে আঁকতে পারবে না। আজকের দিনের জন্য এত দূরই থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হবে।